আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে যে ছোটবেলার খুব প্রিয় একটা জায়গায় বহু বছর পর ফিরে গিয়ে দেখলেন জায়গাটার আগের মতো নেই, সব কিছু কেমন যেন অচেনা, বদলে গেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ গল্প সাবরতলার মাঠে আমরা ঠিক এই রকমই একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব, যেখানে স্মৃতি আর বাস্তবতার মধ্যে একটা অদ্ভুত লড়াই দেখতে পাওয়া যায়। গল্পটা শুরুই হচ্ছে একটা বড় ধাক্কা দিয়ে। কথক মানে যিনি গল্পটা বলছেন, তিনি ফিরে এসেছেন তার ছেলেবেলার প্রিয় শাবলতলার মাঠে। কিন্তু এসে কি দেখছেন? সেই দিগন্তজোড়া খোলা মাঠ, বনতুলসীর জঙ্গল, কিচ্ছু নেই। তার জায়গায় এখন শুধুই সারি সারি কলকারখানা আর বাতাসে উড়ছে সিমেন্টের ধুলো। মানে আকাশ পাতাল তফাত। এই যে অতীত আর বর্তমানের সংঘাত, এখান থেকেই গল্পটা জমে ওঠে। ভাবুন একবার, পাক্কা ৩০টা বছর। ৩০ বছর তো আর কম সময় নয়, তাই না? এই লম্বা সময়টা শুধু ক্যালেন্ডারের পাতায় উল্টায়নি, কথকের মনের ভেতরের ছবি আর চোখের সামনের বাস্তবের মধ্যে একটা বিরাট দেওয়াল তুলে দিয়েছে। রূপকথার মতো সেই শাবলতলার মাঠ এখন একটা কঠিন যান্ত্রিক বাস্তবে পরিণত হয়েছে। তো চলুন এই দুই মাঠের ছবিটা একটু ভালো করে দেখি। বর্তমানের এই যে কর্কশ শিল্পে ভরা রূপ, এটাই কিন্তু কথককে টেনে নিয়ে যায় তার ছেলেবেলার একটা বিশেষ স্মৃতির দিকে। যে স্মৃতিটা আমাদের দেখাবে আসল শাবলতলার মাঠ ঠিক কেমন ছিল। এখনকার শাবলতলার মাঠটা কেমন, মানে কি কি আছে সেখানে? রেল লাইন পাতা হয়েছে, চারিদিকে লোহালক্কর যন্ত্রপাতি পড়ে আছে, ইঞ্জিনিয়ার কুলি মজুরদের ভিড় লেগেই আছে। এখানে ওখানে ইট আর চুনের স্তূপ, আর সমানে লরি আসা যাওয়া করছে। প্রকৃতির যে একটা শান্ত স্নিগ্ধ রূপ ছিল, সেটাকে যেন পুরোপুরি মুছে দিয়ে একটা যান্ত্রিক কোলাহল তৈরি করা হয়েছে। এই সব কিছু দেখে কথকের ভেতর থেকে একটা প্রশ্ন বেরিয়ে আসে, আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? বুঝতেই পারছেন, এই প্রশ্নটা শুধু একটা মাঠ খোঁজার জন্য নয়, এটা আসলে নিজের হারিয়ে যাওয়া ছেলেবেলাটাকে খোঁজার একটা আরতি। আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে স্মৃতির গভীরে, যেখানে আমরা দেখা পাবো এক অসাধারণ চরিত্রের। হ্যাঁ, আমরা এবার কথা বলবো উমাচরণ মাস্টারকে নিয়ে। স্মৃতির একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন তিনি। গ্রামের প্রাইমারি স্কুলের একজন খুব সাধারণ শিক্ষক, কিন্তু তার ভেতরে ছিল একটা বিরাট স্বপ্ন। চরিত্রটা বেশ মজার। একদিকে যেমন তার জন্য মায়া হয়, আবার তার কাণ্ডকারখানা দেখলে বেশ অবাকও লাগে। তার সম্বল বলতে কি ছিল জানেন? একটা রংচটা টিনের বাক্স, দুটো আধময়লা ধুতি, একটা মাত্র জামা আর পায়ে একজোড়া কাঠের খড়ম। ভাবা যায়? এই রকম অভাবের মধ্যেও মানুষটা কিন্তু একটা গোপন স্বপ্ন দেখতেন, আর সেই স্বপ্নটাই ছিল তার আসল পরিচয়, যা তাকে আর সবার থেকে আলাদা করে দিয়েছিল। কি সেই স্বপ্ন? তিনি একজন লেখক হতে চাইতেন। ভাবুন, তিনি বই লিখতেন, একটা প্রহসন মানে হাসির নাটক, আর বইটার নামও ছিল সেরকমই, আক্কেল গুরুম। নামটা শুনেই বোঝা যায় তার সাদামাটা জীবনের আড়ালে একটা অন্য রকম রঙিন মন ছিল। আর তাকে নাকি কেউ একজন বলেছিল, আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন। গিরিশ ঘোষ ছিলেন তখনকার দিনের একজন কিংবদন্তি নাট্যকার। তো এই প্রশংসাটাই ছিল উমাচরণ মাস্টারের জীবনের সেরা পুরস্কার। এই একটা কথাকে সম্বল করেই তিনি তার সব অভাব, সব কষ্ট ভুলে লেখালেখি করে যেতেন। তবে তার বই বিক্রির স্টাইলটা ছিল একেবারে অন্যরকম, বেশ মজার। তিনি কি করতেন? ছাত্ররা যখন স্কুলের মাইনে দিত, তার থেকে যে খুচরো পয়সা ফেরত দেওয়ার কথা, সেটা না দিয়ে হাতে ধরিয়ে দিতেন নিজের লেখা আক্কেল গুরুম বইটা। ব্যাপারটা হাসির হলেও এর পেছনে একটা কষ্ট আছে, তাই না? লেখক হিসেবে একটু পরিচিতি পাওয়ার কি আকুল চেষ্টা। তো এই উমাচরণ মাস্টারকে নিয়ে এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে। চলুন সেই গল্পে যাওয়া যাক। একটা বিকেলবেলার কথা। মাস্টারমশাই কয়েকজন ছাত্রকে নিয়ে রানাঘাট যাচ্ছেন পরীক্ষা দিতে, আর যাওয়ার পথেই পড়ছে সেই বিশাল শাবলতলার মাঠ। এই মাঠেই এমন কিছু একটা ঘটবে যে একটা সাধারণ বিকেলকে চিরদিনের জন্য মনে রাখার মতো করে দেবে। অনেকটা পথ হেঁটে ছেলেগুলো তো বেশ ক্লান্ত। ওই বিশাল খোলা মাঠে এসে তারা যেন হাঁফ সেরে বাঁচল। চারিদিকে বনতুলসীর গন্ধ, মাঠটা তাদের কাছে মনে হচ্ছিল যেন একটা স্বপ্নের দেশ। স্কুলের ওই বোরিং পড়ালেখার থেকে কত আলাদা, তাই না? এই স্বাধীনভাবে ছোটাছুটি করার আনন্দেই তারা একেবারে মেতে ওঠে। তো তারা খেলায় মত্ত। খেলতে খেলতে কখন যে বিকেল গড়িয়ে গেছে খেয়ালই নেই। হঠাৎ তাদের মনে পড়ে, আরে মাস্টারমশাই কোথায়? এত বড় মাঠে তিনি গেলেনটা কোথায়? সঙ্গে সঙ্গে খেলার সব আনন্দ উধাও। মনে একটা চিন্তা, একটা ভয় ঢুকে গেল। চিন্তাটা ধীরে ধীরে ভয় পরিণত হচ্ছে। তাদের তো স্টেশনে যেতে হবে, ট্রেন ধরতে হবে। এই বিশাল ফাঁকা মাঠে যদি সন্ধে নেমে যায় তখন কি হবে? মাস্টারমশাইকে খুঁজে বের করতেই হবে। তাদের এই অসহায় অবস্থাটা যেন এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এরপর
মাস্টারমশাইকে খুঁজতে গিয়ে ছেলেগুলো যা দেখল সেটা তাদের সারা জীবনের জন্য মনে থেকে যাবে। তারা তাদের শিক্ষকের এমন একটা রূপ দেখল যা তারা কোনোদের কল্পনাও করতে পারেনি। তারা আবিষ্কার করল তাদের মাস্টারের এক গোপন জগৎ। তারা কি দেখল? একটা শুকনো খালের মধ্যে বসে আছেন উমাচরণ মাস্টার, আপন মনে কিছু একটা লিখছেন, বিড়বিড় করে কিসব বলছেন, নিজের মনেই হাসছেন। আশেপাশে কি হচ্ছে, কে ডাকছে, কোনো দিকে তার খেয়ালই নেই। তিনি তখন তার নিজের তৈরি করা একটা জগতে একেবারে ডুবে গেছেন। এই দৃশ্যটা দেখে ছেলেগুলোর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে কথাটা, মাস্টারমশাই একজন আসল কবি। সত্যি ওই মুহূর্তে তাদের চোখে উমাচরণ মাস্টার আর শুধু একজন গরিব একটু খ্যাপাটে স্কুল মাস্টার নন, তিনি একজন সত্যিকারের শিল্পী, একজন কবি। এটা ছিল সেই মুহূর্ত যখন ছাত্ররা তাদের শিক্ষককে নতুন করে চিনল আর শ্রদ্ধায় মাথা নত করল। ছেলেদের ডাকে মাস্টারের ধ্যান ভাঙে, তিনি যেন একটু লজ্জা পেয়ে যান। অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি নিজের কাগজপত্র গুছিয়ে নেন। আর তারপর ছেলেগুলোকে কি বলেন জানেন? বলেন, জায়গাটা বড় চমৎকার না? মানে তিনি বোঝাতে চাইলেন যে এই মাঠের সৌন্দর্যই তাকে লিখতে বাধ্য করেছে, এটাই তার অনুপ্রেরণা। তো সেই বিকেলের ঘটনাটা কথকের মনে চিরদিনের জন্য গেঁথে যায়। এটা ছিল এমন একটা শিক্ষা যা কোনো স্কুলের বইতে পাওয়া যায় না বা কোনো ক্লাসরুমে শেখা যায় না। এখানে স্মৃতি নিজেই হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষক। কথক পরে বুঝতে পারেন উমাচরণ মাস্টার সেদিন শুধু একটা লেখা লিখছিলেন না, তিনি আসলে শিখিয়ে দিয়ে গেছিলেন কিভাবে প্রকৃতির আসল সৌন্দর্যটাকে দেখতে হয়, কিভাবে একটা সাধারণ জায়গার মধ্যেও লুকিয়ে থাকা কবিতাকে খুঁজে বের করতে হয়। এটাই ছিল তার পাওয়া জীবনের সেরা শিক্ষা। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো উমাচরণ মাস্টার কোনোদিনও বড় লেখক হতে পারেননি। তার সেই সাধের আক্কেল গুরুম বইটাও সময়ের সঙ্গে হারিয়ে গেছে। সাহিত্যের ইতিহাসে তার নাম কেউ মনে রাখেনি, মানে তার স্বপ্নটা অপূর্ণই থেকে গেল। আর যে মাঠটা তাকে লেখার প্রেরণা দিয়েছিল, সেই মাঠটাও তো আজ আর নেই। কলকারখানা তাকে পুরোপুরি গিলে ফেলেছে। কিন্তু একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো ওই মাঠ থেকে পাওয়া সে বিশেষ দৃষ্টিটা, সেই অনুপ্রেরণা। বাইরের দুনিয়ায় মাঠটা হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু কথকের স্মৃতির জগতে সেটা আজও আগের মতোই জীবন। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কোনটা আসল সত্যি? আমাদের চোখের সামনের এই কংক্রিটের শহরটা, নাকি আমাদের স্মৃতির ভেতরে বেঁচে থাকা সেই বিশাল বনতুলসীর গন্ধে ভরা মাঠটা? বিভূতিভূষণ আমাদের ঠিক এই গভীর প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেন ভাবার জন্য।